হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আলোক তরঙ্গ এবং আলোর ব্যতিচার চ্যাপ্টারের যে ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষা রয়েছে, এই পরীক্ষা ব্যবস্থায় আমরা দেখেছি যে দুটো সুসংগত উৎস থেকে আলোক তরঙ্গের উপরিপাতের ফলে পর্দার উপর কোনো কোনো স্থানে প্রাবল্য বৃদ্ধি পায় এবং কোনো কোনো স্থানে প্রাবল্য হ্রাস পায়। যে স্থানে প্রাবল্য বৃদ্ধি পায় সে স্থানে আমরা গঠনমূলক ব্যতিচার বলে থাকি এবং যে স্থানে প্রাবল্য হ্রাস পায় সে স্থানে আমরা ধ্বংসাত্মকমূলক ব্যতিচার বলে থাকি। এখন কোন শর্তে বা কখন ব্যতিচার ধ্বংসাত্মকমূলক হবে এবং কখন ব্যতিচার গঠনমূলক হবে তার কিন্তু শর্ত রয়েছে। এই পর্বে আমরা মূলত কোন শর্তে কোন ব্যতিচার সৃষ্টি হবে সেই সম্পর্কে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, এ আর বি আমরা দুটো উৎস নিয়েছি, এ আর বি, দুটি সুসংগত উৎস। এই উৎসের সি হলো আমার কেন্দ্রীয় বিন্দু। এই বিন্দুতে কেন্দ্রীয় উজ্জ্বল পটির সৃষ্টি হয়। কেন না, এ এবং বি উৎস থেকে এই সি বিন্দুর দূরত্ব সমান হওয়ার জন্য এ এবং বি বিন্দু থেকে তরঙ্গ সমদশায় মিলিত হয় বলে সেখানে উজ্জ্বল পটির সৃষ্টি হয়। আমরা এই জায়গাতে পি একটা বিন্দু নিলাম, যে বিন্দুটা আমার কেন্দ্রীয় চরম থেকে এক্স দূরত্বে অবস্থিত। দেখো, এ এবং বি হচ্ছে দুটো সুসংগত উৎস। এই উৎস থেকে দেখো, এ এবং বি উৎস থেকে আলোক তরঙ্গ গিয়ে পি বিন্দুতে মিলিত হবে। আমরা এই জায়গা থেকে দেখালাম যে এই বিন্দু থেকে একটা আলোক রশ্মি গিয়ে পি বিন্দুতে পড়বে আর বি উৎস থেকে একটা আলোক রশ্মি গিয়ে পি বিন্দুতে মিলিত হবে। তাহলে পি বিন্দুতে যে কোণা রয়েছে সেই কোণার উপর দুটো তরঙ্গ উপরিপাতিত হচ্ছে। তরঙ্গের উপরিপাতের যে নীতি বলছে যে ওই কোণার যে সরণ, সেটা এই দুটো তরঙ্গের যে সরণ তার ভেক্টর যোগফল আমাকে নিতে হবে। এখন দেখো, এই দুটো উৎস আমরা যেটা ধরেছি এ এবং বি, এই এ এবং বি উৎসের জন্য পি বিন্দুতে যদি আমরা সরণ ধরি, প্রথম এ বিন্দুর জন্য আমরা ধরলাম y1। দেখো, y1 সমান a1 sin ওমেগা টি ধরা হলো। এটা হচ্ছে এক নাম্বার। কার জন্য না, এ উৎস থেকে যে তরঙ্গ পি বিন্দুতে গিয়ে আপাতিত হচ্ছে তার জন্য সরণ, আর বি উৎস থেকে যে তরঙ্গ গিয়ে পি বিন্দুতে আপাতিত হচ্ছে তার জন্য সরণ a2 sin ওমেগা টি প্লাস থিটা। এখানে দেখো, a1 এবং a2 এ দুটো হলো এ এবং বি উৎসের বিস্তার, আর থিটা হলো এখানে এ এবং বি উৎসের মধ্যে যে দশা পার্থক্য রয়েছে সেই দশা পার্থক্য। এখন পি বিন্দুর যে লব্ধি বিস্তার সেটাকে যদি আমরা y বলে থাকি, দেখো y সমান এই দুটি লব্ধি বিস্তারের কি হবে, এই দুটি সরণের যোগফল হবে y1 প্লাস y2। এখানে আমরা যদি মান বসাই, এটার মান দেখো a1 sin ওমেগা টি আর y2 মান a2 sin ওমেগা টি প্লাস থিটা। এটাকে আমরা সূত্রে কি করব, ভাঙবো। a1 sin ওমেগা টি, এদিক থেকে আসছে a2 sin a cos b
প্লাস কস এ সাইন বি, এটা হলো আমার ভাঙলে যেটা আসছে। এখান থেকে দেখো আমরা সাইন ওমেগা টি অংশটা কমন নেব। এই জায়গা থেকে আমরা যদি a1 প্লাস a2 cos থিটা লিখলাম, আর সেখানে একটা অংশ আসবে সাইন ওমেগা টি, আর আরেকটা রয়েছে আমাদের a2 সাইন থিটা কস অফ ওমেগা টি। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এইরকম একটা সমীকরণ আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। দেখো এই জায়গাতে আমরা একটা জিনিস ধরবো, এই যে পোর্শনটা রয়েছে মানে এইটা, এখানে যদি আমরা আলাদাভাবে দেখাই, এই যে অংশটা রয়েছে আর এই অংশটা রয়েছে, এই দুটোকে আমরা আলাদাভাবে একটা ধ্রুবক হিসাবে আনবো। কি না, ধরি a1 প্লাস a2 cos থিটা সমান a cos of phi, আর a2 এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম, আর a2 সাইন থিটা সমান লেখা হলো a সাইন অফ ফাই, এটাকে আমরা 2 নাম্বার লিখলাম। তাহলে উপরের যে সমীকরণ আসছে আমাদের, দেখো y কেমন এলো না, এই অংশটাকে আমরা বলছি a cos of phi, তাহলে a cos phi সাইন ওমেগা টি প্লাস এই অংশটা হচ্ছে a সাইন phi cos of ওমেগা টি। ওকে, এটা একটা আমাদের সূত্র পড়ে যাচ্ছে, সেটা কেমন সূত্র দেখো, a সাইন অফ ওমেগা টি প্লাস ফাই, এটাকে আমরা y লিখলাম। তাহলে y এর যে মান অর্থাৎ লব্ধি সরণের যে মান এলো সেটা আমাদের a সাইন ওমেগা টি প্লাস ফাই। ফাই এখানে আমাদের একটা কনস্ট্যান্ট টার্ম এসছে, আর এইটা দেখো এর সঙ্গে কিন্তু অনেকটা যে চলতরঙ্গের সমীকরণ হয় তার সঙ্গে কিন্তু মিল রয়েছে, a সাইন ওমেগা টি। এই জায়গাতে এ যেটা এসছে এটাকে আমাদের কি বলা হয়ে থাকে, এ হচ্ছে লব্ধি বিস্তার। লব্ধি বিস্তার মানে ওই যে পি বিন্দুতে আমার দুটো তরঙ্গ এ এবং বি থেকে গিয়ে পড়েছে, তার জন্য ওই কোণার যে বিস্তার সেটা এর উপর মানে এ, সেই বিস্তারটাই হচ্ছে এ। এখন এর মান আমরা বের করব কিভাবে সেটাও আমরা একটু দেখি। দেখো বিস্তারের মান আমাদেরকে কিন্তু বের করতে হবে। কিভাবে বের করব না, 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যেটা রয়েছে সেই দুটো সমীকরণকে যদি আমরা স্কোয়ার করে যোগ করি, কি বলছি 1 আর 2 কে স্কোয়ার করে যোগ করছি, তাহলে 1 ও 2 নম্বর সমীকরণকে বর্গ করে যোগ করছি। বর্গ করে যোগ করলে কি আসবে দেখো, এই জায়গা থেকে আসবে a স্কোয়ার সাইন স্কোয়ার ফাই প্লাস a স্কোয়ার কস স্কোয়ার ফাই সমান এইদিকে আসছে a2 সাইন থিটা, অর্থাৎ a2 সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস a1 প্লাস a2 cos থিটা তার হোল স্কোয়ার, a1 প্লাস a2 cos থিটা তার হোল স্কোয়ার। ঠিক আছে, এইদিকে দেখো যদি আমরা a স্কোয়ার কমন নিই তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আসবে, তাহলে এটাকে আমরা শুধু a স্কোয়ার করে নিলাম।
এই অংশটা a2 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর এটাকে আমরা ভাঙছি a1 স্কোয়ার 2a1 a2 cos থিটা প্লাস a2 স্কোয়ার cos স্কোয়ার থিটা। দেখো এই জায়গায় যে আমাদের a2 a2 এসছে, এই যে এখানে একটা a2 আছে, এখানে একটা a2 আছে, সাইন স্কোয়ার cos স্কোয়ার থিটা এসছে, ওখানে যদি a2টা আমরা কমন নিয়ে নিই তাহলে সমীকরণ হিসাবে কি আসছে, এটা a স্কোয়ার সমান এই দুটো যোগ করলে কি আসবে 1 আসবে, মানে শুধু a2 স্কোয়ার পড়ে থাকবে, তাহলে a2 স্কোয়ার প্লাস a1 স্কোয়ার 2a1 a2 cos of থিটা। অতএব a স্কোয়ারের মান কত এলো, a1 স্কোয়ার a2 স্কোয়ার 2a1 a2 cos of থিটা। এটি গেল আমাদের লব্ধি যে বিস্তার রয়েছে সেই বিস্তারের রাশিমালা। কি এসছে না a2 স্কোয়ার সমান a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos of থিটা। এখন আমাদের যে মূল বিষয় এখানে সেটা হলো পি বিন্দুতে যে ব্যতিচার ঝালর তৈরি হয়েছে সেটা ধ্বংসাত্মক হবে না গঠনমূলক হবে তার কন্ডিশন নির্ণয় করা, সেটাতে আমরা যাব। এই যে জিনিসটা হলো এটা দেখো আমাদের জায়গা নেই, আমাদেরকে এটা মুছেই কি করতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। তাহলে এই অংশটা আমরা মুছে ফেলছি, এই জায়গাটা আমরা রাখছি, প্রয়োজন হলে এটা একবার তোমার ভিডিও স্টপ করে দেখে নিতে পারো কি করেছি, কিছুই নয়, দুটোর আমরা যোগ করে নিয়ে এসেছি, একটা সহজ সরল ফর্মুলাতে নিয়ে এসেছি। দেখো লব্ধি বিস্তার যেটা এসছে সেটা a স্কোয়ার সমান a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার 2a1 a2 cos of থিটা। আমরা যদি পি বিন্দুতে লব্ধি প্রাবল্য বের করি, প্রাবল্য মানে ইন্টেন্সিটি, দেখো ইন্টেন্সিটি আর বিস্তারের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউডের স্কোয়ার, একে অপরের সঙ্গে সমানুপাতিক। তাহলে যদি বলা হয়ে থাকে যে লব্ধি প্রাবল্য অবশ্যই পি বিন্দুতে আই হলে এটাকে আমরা কেমন লিখতে পারি, দেখো আই ইজ ইকুয়াল টু, কারণ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু i1 প্লাস i2 প্লাস এই জায়গাতে কত আসবে দেখো a মানে রুট i1 রুট i2 cos of থিটা। এখন i1টা কি না, i1 হলো a উৎসের প্রাবল্য আর i2টা হচ্ছে কি b উৎসের প্রাবল্য। এটি গেল আমাদের প্রাবল্য সংক্রান্ত যে মূল রাশি, মানে 3 নম্বর যে সমীকরণ, আগের এটা আমাদের 2 নম্বর এসেছিল, 2 থেকে আমরা 3-এ গেলাম। এবার এই অংশের মানে পি বিন্দুতে আমরা যদি বলি যে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হয়েছে, তাহলে গঠনমূলক ব্যতিচারের কি কন্ডিশন হবে সেটা আমরা দেখি। দেখো পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচারের শর্ত, পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচারের শর্ত। গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পি বিন্দুর যে লব্ধি প্রাবল্য সেটা কি হবে, ম্যাক্সিমাম হবে। তাহলে পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পি বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান
সর্বোচ্চ হবে। উপরের সমীকরণে দেখো আয়ের মান সর্বোচ্চ হতে গেলে এ নির্ভর করছে cos থিটার উপর, তাহলে cos থিটার মান সর্বোচ্চ হতে হবে। cos থিটার মান সর্বোচ্চ কততে হয়? সাধারণভাবে আমরা বলবো cos 0 ডিগ্রিতে হয়ে থাকে, কিন্তু এখানে আমরা সর্বোপরি যে কন্ডিশন সেটা দেখব। দেখো গঠনমূলক সর্বোচ্চ হবে যদি cos থিটা সমান 1 হয়, অতএব cos থিটা সমান cos অফ 2n পাই হয়ে থাকে, যেখানে n সমান কি না n সমান 0 1 2 3 এরকম পূর্ণ সংখ্যা হবে। থিটা যদি cos cos বাদ দিয়ে দিই, আমার থিটার মান কত আসবে দেখো 2n পাইয়ের সঙ্গে সমান হবে। তাহলে এটি হচ্ছে আমার থিটার মান। তাহলে দেখো থিটা কত কততে আমার গঠনমূলক ব্যতিচার আসছে, মানে ওই পি বিন্দুর প্রাবল্য সর্বোচ্চ হচ্ছে না, যখন থিটার মান 0, এন এর মান 1 হলে কত আসবে 2 পাই, এন এর মান 4 পাই, তারপরে আসবে 6 পাই, 8 পাই, এরকম চলতে থাকবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে যদি উৎস দুটির দশা পার্থক্য পায়ের যুগ্ম গুণিতক হয়, তাহলে সেক্ষেত্রে আমার গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে। অর্থাৎ উৎস দুটির দশা পায়ের যুগ্ম গুণিতক হলে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে। পাই যেখানে যেখানে যুগ্ম গুণিতক, থিটা যেখানে যেখানে যুগ্ম গুণিতক, সেখানে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে। এটা গেল আমাদের দশা পার্থক্যের জন্য। পথ পার্থক্যের কি সম্পর্ক রয়েছে দেখো, যদি বলি পথ পার্থক্য কেমন হতে হবে না, আমাদের একটা সম্পর্ক আছে যে পথ পার্থক্য এবং দশা পার্থক্যের মধ্যে থিটা ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা, মানে দশা পার্থক্য যে মান সেটা 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্যের সঙ্গে সমান। তাহলে এই জায়গা থেকে ডেল্টা সমান তুমি কত লিখতে পারো, যে ল্যামডা বাই 2 পাই ইন্টু থিটা। ঠিক এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা এদিকে ডেল্টার যে সম্পর্ক, ডেল্টা মানে পথ পার্থক্য, দেখো পথ পার্থক্য ডেল্টার মান কত কত আসবে আমাদের, ল্যামডা বাই 2 পাই, তাহলে এখানে আমরা ল্যামডা বাই 2 পাই আছে ইন্টু কত থিটা, থিটার মান কত 2n পাই, তাহলে ল্যামডা বাই 2 পাই ইন্টু 2n পাই। এখান থেকে এটাকে 2n ইন্টু ল্যামডা বাই পাই লিখে থাকো, যেখানে n এর মান কত না n সমান, এখানে পাশে লিখতে পারো n এর মান 0 1 2 যেমন হয় তেমন। তাহলে ডেল্টার মান কত কত আসছে দেখো, যখন n এর মান 0 তখন ডেল্টার মান 0, n এর মান যখন 1 তখন কত আসছে না 2 ইন্টু ল্যামডা বাই 2, যখন 2 তখন কত আসছে দেখো 4 ইন্টু ল্যামডা বাই 2, তারপরে যখন 3 তখন কত আসছে 6 ইন্টু ল্যামডা বাই 2, এইভাবে চলতে থাকবে। অর্থাৎ পথ পার্থক্য হচ্ছে ল্যামডা বাই 2 এর যদি যুগ্ম গণিতক হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের পি বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান সর্বোচ্চ হচ্ছে, অর্থাৎ ওখানে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে। তাহলে পথ পার্থক্য ল্যামডা বাই 2 এর
যুগ্ম গুণিতক। যুগ্ম গুণিতক হলে সেক্ষেত্রে আমাদের গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হচ্ছে। একবার দেখে নাও চট করে। দিয়ে আমরা পি বিন্দুতে ধ্বংসাত্মকমূলক যে ব্যতিচার রয়েছে বা তার কি কন্ডিশন হবে সেটা দেখব। তো চলো দেখা যাক। দেখো এই জায়গাতে পি বিন্দুতে এটাকে আমরা চেঞ্জ করলাম, কি লিখলাম না ধ্বংসাত্মক। ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত আমরা একটু কম খাটবো, এই জায়গাতেই আমরা কারেকশন করে আসবো। দেখো ধ্বংসাত্মক মানে ওই জায়গায় অন্ধকার হবে, তাহলে অন্ধকার হতে গেলে ধ্বংসাত্মক মূলক ব্যতিচারের ক্ষেত্রে পি বিন্দুতে লব্ধি পাবলের মান সর্বনিম্ন হবে। সর্বনিম্ন হবে, তাহলে সর্বনিম্ন কখন হবে না cos থিটার মান যখন 0 হবে। cos যদি 0 হয় তাহলে cos কততে 0 হয় এটা না 2n + 1 × পাই, অর্থাৎ থিটার মান কত আসবে দেখো থিটা সমান হবে 2n + 1 × পাই। এটি হচ্ছে আমাদের মূল কন্ডিশন। থিটা মানে দশা পার্থক্যের যে সম্পর্ক, যেখানে n সমান কিন্তু 0 1 2 3 4 5 এভাবে চলতেই থাকবে। এবার থিটার মান কত কত হবে দেখো, যদি n এর মান 0 হয়, n এর মান 0 হলে এই জায়গায় কত আসবে প্রথমেই পাই আসবে। n এর মান যদি 1 হয়, 1 হলে এটা কত আসবে এটা 3 পাই আসবে। n এর মান যদি 2 হয় তাহলে এটা আসবে 5 পাই, আর যদি 3 হয় তাহলে 3 3 দুগুণে 6 একে 7 মানে 7 পাই আসবে। দেখা যাচ্ছে যে উৎস দুটি যদি দশা পার্থক্য পায়ের অযুগ্ম গুণিতক হয়ে থাকে, যুগ্ম নয়, দেখো পাই 3 পাই 5 পাই 7 পাই, তাহলে এটাকে বলি আমরা অযুগ্ম। যদি অযুগ্ম গুণিতক হয় তাহলে সেক্ষেত্রে ধ্বংসাত্মকমূলক ব্যতিচার সৃষ্টি হবে। ঠিক একই রকম ভাবে যদি আমরা পথ পার্থক্যের সঙ্গে দশা পার্থক্যের সম্পর্ক দিয়ে পথ পার্থক্যটা বের করতে চাই, তাহলে আমরা আগেও বলেছি দেখো যে দশা পার্থক্যের যে মান সেটা 2π/λ ইন্টু পথ পার্থক্য, তাহলে ডেল্টার মান এখানে λ/2π ইন্টু থিটা। তাহলে এই জিনিসটা যদি থিটার মান আমরা এখানে বসাই তাহলে থিটার মান দেখো এই সমীকরণটা এখানে চেঞ্জ হবে। কেমন চেঞ্জ হবে না সেটা থিটার মান বসালে এটা আসবে 2n + 1 ইন্টু পাই, যেখানে n এর মান 0 1 2 3 এইভাবে চলতে থাকবে। এটাকে আমরা 2n + 1 ইন্টু λ/2 আকারেও লিখতে পারি, ওটাতেই আমাদের সুবিধা বেশি হবে। এবার এই অংশগুলো আমরা একটু মুছে দিচ্ছি, দেখো এটা মুছে দিলাম। যদি n এর মান 0 হয় তাহলে এটা λ/2 হবে, যদি n এর মান 1 হয় তাহলে এটা 3λ/2 হবে, যদি 2 হয় তাহলে 5λ/2 হবে। এভাবে পরে কত আসবে 7λ/2। অর্থাৎ পথ পার্থক্য এ এবং বি বিন্দু থেকে যে তরঙ্গ আমার পিতে পৌঁছাচ্ছে তাদের পথ পার্থক্য যদি λ/2 এর অযুগ্ম গুণিতক হয়, অযুগ্ম গুণিতক হলে পি বিন্দুতে আমার ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে। তাহলে এই ছিল আমাদের কন্ডিশন, মানে কখন গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে আর কখন ধ্বংসাত্মকমূলক ব্যতিচার সৃষ্টি হবে। দুটো গুলিয়ে যেন না যায়, এটার ক্ষেত্রে হবে কি যুগ্ম যখন গঠনমূলক হবে, আর এটার ক্ষেত্রে হচ্ছে
অযুগ্ম যখন ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে। এবার আমরা লব্ধি প্রাবল্য যেটা পেয়েছি সেই প্রাবল্যটাকে যদি আমরা গ্রাফিক্যালি প্লট করি, মানে গ্রাফের সাহায্যে দেখাই, তাহলে কেমন হবে সেটাও আমরা একটু চট করে দেখে নিই। চলো দেখো, আমরা লব্ধি প্রাবল্যের কেমন হবে সেটা দেখাতে চাইছি। লব্ধি প্রাবল্য আমরা এদিকে পাই আকারে দেখাবো। দেখো এটাকে আমরা 0 দেখালাম, 0, এটা পাই, এটা 2 পাই, এটাকে বললাম 3 পাই, 4, 5, 6। এদিক বরাবর এলে মাইনাস পাই, মাইনাস 2 পাই, মাইনাস 3 পাই, মাইনাস 4 পাই, মাইনাস 5 পাই, মাইনাস 6 পাই। ঠিক আছে, দেখো পাই যেখানে যেখানে কি ছিল আমাদের যুগ্ম গুণিতক, এই যে 0টা দেখছো, 0তে আমাদের দেখানো হয়েছে এটা, 0তে হচ্ছে আমার কত ম্যাক্সিমাম, মানে ওই বিন্দুতে লব্ধি প্রাবল্য কি হয়, কেন্দ্রীয় উজ্জ্বল পটি হয়ে থাকে, তাহলে ওই জায়গাতে ম্যাক্সিমাম। তারপরে কোথায় ম্যাক্সিমাম হয়, তারপরে আবার হয় দেখো 2 পায়ে, তারপরে কোথায় হয় 4 পায়ে, এদিকে হয় 6 পায়ে। ঠিক আছে, আর মিনিমাম কোথায় কোথায় হয়, পাই, 3 পাই, 5 পাই। হলো, এদিক বরাবরও দেখো ঠিক যুগ্মতে আমার ম্যাক্সিমাম হবে। আমি এদিকে আগে ছবিটা আঁকি, এটা হচ্ছে তোমার প্রথমে ম্যাক্সিমাম, তারপরে এই বিন্দুতে পায়ে হচ্ছে আমার মিনিমাম, আবার ম্যাক্সিমাম, এই বরাবর চলছে। এটা একটু খাড়া খাড়া, জায়গাটা খুব স্পেসটা কম হয়ে গেছে, আঁকার সময় ঠিক করে আঁকবে। এরকমভাবে চলছে। আর এই দিকেও একই রকমভাবে 2 পায়ে ম্যাক্সিমাম, তাহলে এটা পায়ে মিনিমাম, এদিক বরাবর আবার 3 পায়ে ম্যাক্সিমাম, 3 পায়ে হচ্ছে মিনিমাম অযুগ্ম, 4 পায়ে ম্যাক্সিমাম, তাহলে এদিক থেকে এইরকম, এদিকে 5 পায়ে আবার হচ্ছে মিনিমাম, 6 পায়ে আমার ম্যাক্সিমাম, এরকম একটু বেশি হয়ে গেল। এটা এটি হলো আমাদের লব্ধি প্রাবল্য। এই যে এটা যেটা হয়েছে এটা হচ্ছে আই ম্যাক্সিমামের মান, আর নিচেগুলো হচ্ছে তোমার মিনিমামের মান। হলো লব্ধি প্রাবল্যের যে লেখচিত্রের সাহায্যে আমরা দেখালাম কেমনভাবে সেটা পরিবর্তিত হয়। এই ছিল আমাদের যে ব্যতিচার সৃষ্টি হয়েছে, সেই ব্যতিচারের যে কন্ডিশন, কখন গঠনমূলক হবে আর কখন ধ্বংসাত্মকমূলক ব্যতিচার সৃষ্টি হবে। এই পর্ব এই পর্যন্তই। যদি তোমাদের বুঝে খুব সহজ সরল মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও।